এই সুন্দর ছোট্ট দেশটা, আমাদের জনসংখ্যা বেশি, 3 ফসলা জমি, আমাদের মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ খুবই কর্মঠ, মনের দিক থেকে খুব শক্ত, বীরের জাতি ধ্বংস করে দিল এই বঙ্গশত্রু ইউনূস। নিউ ইয়র্কে যাওয়ার পরে মানে আমেরিকায় তো এক ধরনের যুদ্ধ, আমাদের জয় বাংলার লোকজন ভালোই আপ্যায়ন করছে তার 104 জনের দলকে, যাদেরকে নিয়ে গেছে সাথে। তো জাতিসংঘের ইয়ে দিয়ে যে 26 তারিখ মনে হয় ভাষণ দেবেন, এমন ভাবে প্রচার তারা, এই ডাস্টবিন শফিক আর তারা করছে, ইউনূস কংরা মনে হচ্ছে এই প্রথম ভিখারির দলরা জাতিসংঘে গিয়েছে, প্রথম ভাষণ দেবে, আন্তর্জাতিক একজন খেলোয়াড়। আর এই 25শে সেপ্টেম্বর 1974 সাল, আমরা সবাই জানি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন এই জাতিসংঘে। তো তারা এইটার সাথেও সবকিছু তো মুক্তিযুদ্ধ 71-এর সাথে তাদের ইয়ে হচ্ছে প্রতিযোগিতা, এইখানেও প্রতিযোগিতা করছে। তো এই ছবিটা তাদের, এই নিউজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটা দেখার পরেই মাথায় আসলো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বঙ্গবন্ধু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, বঙ্গশত্রু তো কেউ ওইভাবে মানে আছে, যে রাজাকার সর্দার আছে, দালালরা আছে, কিন্তু বঙ্গশত্রু হিসাবে কাউকে আখ্যা দেয়া হয়নি। ওই জায়গা থেকেই আমার মাথায় হঠাৎ করে আসলো, আমি ওই দুইটা ছবি দিয়েই, যে কোথায় বঙ্গবন্ধু, কোথায় বঙ্গশত্রু, ওই বঙ্গবন্ধুর ছবিটা 74-এর আর ইউনূসের ইয়েটা দিলাম নিচে। যে একটা কথা আছে না, কোথায় মহারানী, আর ওই পরের শব্দটা আর বলতে পারছি না লাইভে, তো মানে অন্য সময় হয়তো বলতে পারতাম, কিন্তু এখন আর বলতে চাচ্ছিও না। ওইটা মাথায় আসলো, তো ওইখানেই দিলাম যে কোথায় বঙ্গবন্ধু আর কোথায় বঙ্গশত্রু। এই জিনিসটা দেশে যে নিউজ হয়ে যাবে, এটা আমার ফেসবুক স্ট্যাটাসে পোস্ট ছিল, আমি জানতে পারলাম। আমাদেরই একজন সিনিয়র সাংবাদিক, উনি আমাকে জানালেন, এই পোস্টারটা আমাকে পাঠিয়েছেন নঈম নিজাম ভাই, বাংলাদেশ প্রতিদিনের। জানি না আমি ওনার নাম উল্লেখ করাতে কোনো কিছু হবে কিনা, কারণ বাংলাদেশে আসলে কেউ নিরাপদ না এই দখলদার সরকারের কাছে। ইউনূসের নোবেল প্রাইজ হচ্ছে শান্তি পুরস্কার, যেটা এটা ম্যাক্সিমাম আপনারা গুগল সার্চ করেন, এরা দেশদ্রোহী, প্রত্যেক দেশে 17টা না 16টা অলরেডি দেয়া হয়েছে ইউনূস সহ। এই দেখেন, এই যে মায়ানমারের দেখেন সূচি, এরা পাগল, এরা ফেসিস্ট। আর এইটা প্রত্যেকটা, একমাত্র শান্তি পুরস্কারটাই হচ্ছে ওই যে টাকা দিয়ে লবি করে। যেমন এইবার ট্রাম্প অলরেডি বলে ফেলেছে, আমি 7টা যুদ্ধ থামিয়েছি, আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, সে নিজেই দাবি করেছে। আমি অবাক হব না যদি তাকে দেয়া হয়, বারাক ওবামাও পেয়েছে, আমি অবাক হব না। তবে আমি এই ইউনূসের নোবেল প্রাইজ, এইটা এত দুর্গন্ধযুক্ত, এইটা নিতে পারবো না, বুঝছেন, এটা কলুষিত। এর থেকে আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান ভাই, অনেক ধন্যবাদ। আপনার এই ভালোবাসার শক্তি যে কত বিশাল মানুষের আর কি, সেটা আমরা প্রতিদিন আপনার পোস্টগুলা থেকে টের পাই। অন্য একটা স্বাধীন খসরু আমাদের সামনে এখন, এবং এই যে আমাদের দেশটা, আমাদের চমৎকার একটা ইতিহাস, ঐতিহ্য, সঙ্গীত, কালচারাল একটা দেশ, ধর্ম নিরপেক্ষ একটা গ্রাম ছিল আমাদের, সবাইকে নিয়ে আমরা থাকতাম, ভালো থাকতাম। আপনি খেয়াল করেছেন এই ইউনূসের দেশে অরাজকতা কোন পর্যায়ে পৌঁছেছে? গ্রামের একজন ফকির মানুষ, তার চুল কাটা হয়েছে, এবং এটা শুধু কাটা না, এটাকে ভিডিও করা হয়েছে, প্রতিটা পর্ব এটা পোস্ট করা হয়েছে। ভাই কি বলবো, শিল্পীরা এমনিতে ইমোশনাল, আবেগী হয়, আমি একটু বেশি আবেগী। আমি কালকে ফেসবুকে ওই ভিডিওটা আমি দেখেছি, ভিডিও চিত্রটা সহ্য করতে পারিনি, দেখতেও চাইনি, কিন্তু দেখতে চেয়েছি যে ওরা কি করছে। আমি পরে ছবিটা, স্থির চিত্রটা আমি শেয়ার করেছি ফেসবুকে, ভিডিও চিত্রটা শেয়ার করতে পারিনি। একটা কথা ওনার, আল্লাহ তুই দেখিস, যখন উনি আর পারে নাই, অসহায় ওই মাটিতে পড়ে গেছে, শুধু বলছে আল্লাহ তুই দেখিস। আমরা জানি এই উপমহাদেশে ইসলাম ধর্ম কারা এনেছেন, কাদের মাধ্যমে ইসলাম ধর্ম এসেছে এই উপমহাদেশে।
আমাদের উপমহাদেশে এই সুফি সাধক সন্ন্যাসীরা ইসলাম নিয়ে এসছেন। এই সুফি সাধক সন্ন্যাসীদের মাধ্যমেই উপমহাদেশে ইসলাম এসেছে। আমাদের এই উপমহাদেশে এখন কোন সুফি সাধক সন্ন্যাসী নিরাপদ নয়। আমি তো এই যে ফ্রড মাজার, বরবাদ মাজার, আমি চাই এই মানুষের মতো দেখতে যারা এই কাজটা কালকে করেছে ওরা যাক না, ফরহাদ মাজারের চুলটা কাটুক। এই যে ক্রিকেটার আছে জঙ্গি মনোভাবাপন্ন জাকের আলী হবিগঞ্জের, ওর চুলটা কাটুক। ওর চুলদারি কাটে না কেন? ফরহাদ মাজারের চুলদারি কাটে না কেন? তাহলে তো বলতে হবে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, লালন, হাসন রাজা, গগন হরকরা, আমাদের কবি শামসুর রহমান, উনারা চলে গিয়ে বেঁচে গেছেন। আমি ওই ভিডিও চিত্রটা ওনারা নিতে পারি নাই। সবচেয়ে ব্যাপার এটা তো একটা মানুষের মানবাধিকার, এইভাবে তার উপর যে আইন দেশে পুলিশ, কারণ মামলা করার দরকার নেই, অভিযোগ করার দরকার নেই, পুলিশের কাজ এইটা আমরা সবাই জানি। এই বেশ নিয়ে মানুষের নিয়ে এই ধরনের কোন আচরণ, এটা ফৌজদারি অপরাধ। আপনি এটা করতে পারবেন না, এটা ফৌজদারি অপরাধ 100%। এখন কাকে কি বলবেন? আমাদের দেশে তো কোনো সরকার নাই, এটা তো দখলদার। আমাদের সরকার ব্যস্ত, প্রেস কনফারেন্স করছে, পুলিশ প্রেস কনফারেন্স করছে কোন বাড়িতে, কোন হোটেলে, কোন জায়গায় যদি আওয়ামী লীগের কেউ থাকে এবং যদি পাওয়া যায় ওই বাড়িওয়ালাকে গ্রেফতার করা হবে। তার বলে দিলেই পারে আওয়ামী লীগের কেউ বাংলাদেশে থাকতে পারবে না। জি, এইটাই দেখলাম যে পুলিশের চাকরি, ওসির চাকরি চলে যাবে যদি ছাত্রলীগের, আওয়ামী লীগের কোন মিছিল হয়। মানে এখন আপনি বলেন ফ্যাসিস্ট কি জিনিস, ফ্যাসিস্ট কাকে বলে, এইটা তো তারা মানে বলার তো কি কোনো শব্দ পাচ্ছি না। কালকের ঘটনাটা বিশেষ করে বাড়ি ভাই, এই যে আপনি মানে মোটামুটি একটু হয়েছিলাম আমি কালকের থেকে, কিন্তু খুবই আপসেট। আজকে আবার মনে করে আপনি দিলেন, এটা নিতে পারি নাই। মানবতা কোথায়? মানবতা তো চুরি হয়ে গেছে। আমাদের দেশে কোনো মানবতা নাই, কোনো মানুষ নাই। আর আমার কাছে সবচেয়ে বেশি লাগে যে কিছুদিন আগে, এই যে আপনার মনে আছে, আমরা তো একই এলাকার মানুষ, আমাদের লাতু, শ্রীমঙ্গল, কুলাউড়া ট্রেনে একজন থাকতো যে দুতারা অথবা বেহালা নিয়ে গান করতো। সামান্য মানুষ স্বইচ্ছায়, এটা কোনো বিনিময়ে সামান্য খুচরা পয়সা দিত, ওইটা দিয়ে সারাদিনের বাজার করে রাতে রান্না করে খেত, একবেলা খেত। এদের উপার্জনই ছিল এইটা। এর মধ্যে বেশিরভাগই কিন্তু জন্মান্ধ, সাথে একটা বাচ্চা থাকতো। এইটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল লাতুর থেকে। আমি যখন কুলাউড়া যেতাম, শ্রীমঙ্গল যেতাম, কোনো এই ধরনের কোন শিল্পী না পেলে ভাল লাগতো না, একটা অভ্যস্ততা হয়ে গিয়েছিল। থাকলে তো ভাল লাগতো। আর উনাদের যে কোনো খারাপ কাজ না করে, চুরি না করে, ছিনতাই না করে, তো কিভাবে করবে? বেশিরভাগই জন্মান্ধ অথবা শারীরিক ভাবে কোনো না কোনো ভাবে অক্ষম। এরা এই কাজটা করে করতো। আর এটা সারা পৃথিবীতে আছে। আপনি সিডনি বলেন, লন্ডন বলেন, নিউ ইয়র্ক বলেন, প্যারিস বলেন, মাদ্রিদ বলেন, বার্লিন বলেন, সব জায়গায় বাস্কিং এই জিনিসটা আছে। এটা একটা শিল্প, এটা সম্মানের চোখে দেখা হয়। সব মিউজিক স্টুডেন্টরা এটা করে। আমাদের দেশের ওই দেশে করেছেন শাফিন আহমেদ, আমিন আহমেদ, এই দেশে লেখাপড়া করেছেন ইংল্যান্ডে, উনারা করেছেন। আমাদের হেরল রশিদ চৌধুরী, হেরল ভাই, ইংল্যান্ডে লেস্টার স্কোয়ারে, ওয়েস্ট এন্ডে এইটা করেছেন। আমাদের বাঙালি পাড়া হোয়াইটচ্যাপলে এখন একজন আছে সারেকেন্ট থেকে, উনি কথা দিয়েছে, যদিও আমি পাইনি, ভিডিও চিত্র দেখেছি, যে উনি বাংলাদেশের বিশেষ দিনে বাঙালি পাড়া হোয়াইটচ্যাপল টিউব স্টেশনের সামনে এসে বাংলা গান শোনাবে। উনি অলরেডি শোনাইছে, কথা দিয়েছে যে 16ই মার্চ, 26শে মার্চ, 1লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, আমাদের বিশেষ বিশেষ দিনে উনি বাংলা পাড়া হোয়াইটচ্যাপলে এসে, এটা একটা ওপেন মার্কেট, এইখানে শুধু বাঙালি না, ইউরোপিয়ান থেকে শুরু করে ইংলিশ সব মিক্সড এই দেশ লন্ডনে উনি করবে, গান শোনাবে। তো এটা সারা পৃথিবীতে চলে। কিছুদিন আগে ট্রেনে এক জঙ্গি এইভাবে উঠে একজন অন্ধ এই শিল্পীকে ট্রেনের মধ্যে উনি
ওই জঙ্গি বেহালা কেড়ে নিয়ে গান গাইতে করেছে, বাধা দিয়েছে, বাধ্য করেছে না গাইতে, না বাজাতে। এই কাজ চলতেছে। কালকে চললো আরেকটা। বলেন আমরা কোথায় আছি? আমার কথা হচ্ছে ওইটা নিয়ে, ওইটা নিয়ে আমি লিখেছিলাম যে ট্রেনে তো আরো যাত্রী ছিলেন, ওনারা বসে বসে কি আঙ্গুল চুষছেন না তামাশা দেখছেন? ওনাদের ভিতরে কি কোনো মনুষ্যত্ব নাই, কোনো দায়িত্ববোধ নাই? একজন মানুষ দাঁড়াইলে কিন্তু 10 জন দাঁড়াইতো। একা একজন জঙ্গি এই কাজটা করতে পারে, এখানে এই বগিতে আরো 50 জন মানুষ। এই কালকে অসহায় এই সাধুর যেটা দেখলাম, অনেক মানুষ দূর থেকে দেখছে, কেউ আওয়াজ তুলছে না। তো মানুষ কোথায়? বাংলাদেশে আমি যাহা দেখি, লোক দেখি, মানুষ দেখি না। হ্যাঁ, মানুষ নাই। কত হতাশা দেখি। আমরা যদি নিরপেক্ষভাবে যদি এইটাও বলি যে এই লোকটার কোনো 5ই অগাস্ট কি ছাত্র জনতার আন্দোলন, ইউনূস, ফেসিবাদ, স্বৈরাচার, এই সেই জুলাই না, আমি বলি জুলাই, এই লোকটার কি কোনো সম্পৃক্ততা ছিল? এই লোকটা কি কিছু জানে? এই ধরনের লোক কোনোদিন এই ধরনের কোন রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়ায়? কোনোদিন না। এটা আমরা সব প্রত্যেকে ভালো করে জানি। এরা খেয়ে না খেয়ে থাকে, এরা গাছের নিচে, এরা খালের পারে, নদীর পারে, বুকা মানুষ। এদের কোনো চাহিদা নাই, এদের কোনো লোভ নাই। এরা পরোপকারী মানুষ, এরা আধ্যাত্মিক ভাবনার জগতের মানুষ, এরা সাধু, এরা সন্ন্যাসী। এই লোকটার কোনো অপরাধ নাই। ওরা বেছে বেছে এই ধরনের লোককে ধরছে, এই কাজটা করছে, তামাশা বানিয়ে ফেলছে। এই যে আগের কথা যার কমেন্টটা বললেন, যে আমিও দেখলাম ওই কালকের ভিডিও ছিল, অনেকে কিন্তু যে ভিডিও করেছে সেও একজন দর্শক, বাইরের লোকজনকে ওইভাবে দেখায় নাই, তারপরেও দেখতে পারলাম যে চতুর্দিকে কিন্তু মানুষ আছে। যে 3টা লোক এইটা করছে, কেউ কিন্তু কোনো কিছু বলছে না, কোনো বাধা দিচ্ছে না, প্রতিবাদ করছে না, প্রতিহত করছে না। পরে এই সন্ন্যাসীর সাধুর আরেকটা কথায় উনি বলল, আরেকটা অসহায়ত্বের কথা বললো, ওইটাও মানে খুবই নিতে কষ্ট হয়, যে আমি ওই সময় ওরা 10 জন, আমি একা কিছু করতে পারি না, আমি বেহুশ হয়ে গেছিলাম। তার বয়স, তার শারীরিক গঠন, জীর্ণ শীর্ণ একটা মানুষ, তার পক্ষে তো কিছুই করার ছিল না ওই সময়। বলতেছে বেহুশ হয়েছে কিনা উনি জানি না, বাট এই সময়, এই ধরনের সময়ে বেহুশ না হইলেও তো মানুষের জ্ঞান আর মানে ব্রেইন আর কাজ করার কথা না। এরা আগামীতে বাংলাদেশের নেতৃত্বে আসতে চায়, বাংলার নেতৃত্বে আসতে চায়, মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষের সাথে তাদের ওঠা বসা করতে হবে। কিন্তু এই যে বিগিনিংটা ভালো হলো না তার। এরে নিয়ে গেছে ইউনূস, বঙ্গশত্রু। এখন বঙ্গশত্রুর লেভেলটা আপনি চিন্তা করেন, কাদের সাথে তার উঠা বসা, কাদের সাথে চলাফেরা, বেসিক কার্টেসি জানেন। আর আপনি যেটা বললেন যে সিকিউরিটির কথা, আমেরিকান প্রেসিডেন্ট যখন যায় আমাদের মতো দেশে, যদিও আমি 3rd ওয়ার্ল্ড, 2nd ওয়ার্ল্ড, 1st ওয়ার্ল্ড বিশ্বাস করি না, অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, এইভাবে আমি দেখি বিষয়টা। আমাদের দেশের মতো দেশে, আফ্রিকার দেশে, এশিয়ার কোন দেশে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, তারা নিরাপত্তা করে না, সেফ করে না, নিরাপদ। আমাদের একটা অভিজ্ঞতা আছে, ক্লিন্টন যখন বাংলাদেশে আসে, তখন আমেরিকান গোয়েন্দাদের, আমেরিকান সিকিউরিটির কয়েকটা স্তর পরে ছিল বাংলাদেশ আর্মি। এক্স্যাক্টলি। এই ঝটিকা সফরে বারাক ওবামাও গিয়েছিল, একই অবস্থা। তাদের দরকার আছে, এটা আমি মানি। তারা নিরাপদ ফিল করে না, করার কথাও না, এটা দিতে পারবে না। বাংলাদেশের মতো দেশ দিতে পারবে না, তারা এটা মানবেও না, নেবে না।